দাদু, তোমার এই ঘর ভর্তি করে পুরনো আবর্জনা রাখার স্বভাবটা আর গেল না, তাই না? রাধিকা ধুলোর আস্তরণে ঢাকা ঘরটায় পা রাখতেই বার দুয়েক কেশে উঠল। প্রৌঢ় ভদ্রলোকটি সঙ্গে সঙ্গে ওকে বাধা দিয়ে বললেন, কি করছো কি দিদি ভাই? এ ঘরে এসো না তুমি, তোমার না শ্বাসকষ্ট হয়। সে আমি মাস্টার্স পড়ে এসেছি, কিন্তু এই যে তুমি আবার চিলেকোঠার ঘর খুলে এখানেই সারাটা বেলা কাটিয়ে দিচ্ছ, ঠাম্মা কিন্তু বকা দেবে। হ্যাঁ, এই বলে দিলাম আমি। এই তো আমাকে বকা দেওয়ার জন্যই বিয়ে করে এসেছিল এই বাড়িতে। সারাটা জীবন আমাকে জব্দ করে গেল। কি বললে তুমি? দাঁড়াও ঠাম্মা, দেখো দাদু তোমায় কি সব বলছে। রাধিকা ডেকে উঠতেই প্রৌঢ় ভদ্রলোকটি রে রে করে বললেন, হারে হারে করছো কি দিদি ভাই? এই বুড়ো বয়সে এসে কি আমাকে তুমি বউ ছাড়া করবে নাকি? খিলখিল করে হেসে উঠে রাধিকা। তারপরে বলে, আচ্ছা বেশ, অনেক হয়েছে হাসি মজা। এবারে বলো তো, এই ঘরে কি এমন আছে যে তুমি পারলে এখানেই নতুন করে একটা সংসার সাজিয়ে ফেলো? আছে আছে, অনেক কিছু আছে। এসব তো তোমাকেই বলবো। তুমি যে এই রায়চৌধুরী বাড়ির একমাত্র বংশধর, সূর্যশেখর রায়চৌধুরীর উত্তরাধিকারী তুমি। তোমার অনেক দায়িত্ব আছে দিদি ভাই, অনেক দায়িত্ব। সব বুঝিয়ে দিয়ে যাব তোমাকে, সব বুঝিয়ে দিয়ে যাব। দেখে শুনে রেখো সব দিদি ভাই। রাধিকা কনফিউজড হয়ে তাকিয়ে থাকে দাদুর দিকে। কি সব ভারী ভারী কথা বলছো গো তুমি দাদু? ঘাড় এলিয়ে বলে রাধিকা, হে হে, তাই তো। এত ভারী ভারী কথা এখনই কি করে বুঝবে তুমি দিদি ভাই? আহা, সবে তো ক্লাস 8। আচ্ছা, আমার কোলে এসে বসো তো রাধারানী, একটা কবিতা শোনাবো। কবিতা? চোখটি বুঝে হাতটি জুড়ে তাকিয়ে থাকো মুখপানে, ভক্তি ভরে ডাকলে তাকে না এসে সে পারে। কালো হয়েও নয় তো কালো, তার ভিতরেই যত আলো। দূর দূরান্তে যুগ যুগান্তে আসবে ঠিকই নতুন রূপে। চিনে নিও সঠিক সময় সঠিক বাঁশির সুরে। সূর্যশেখর রায়চৌধুরীর উদার কণ্ঠ রাধিকার ভিতরটাকে নাড়িয়ে দিয়ে যায় ওইটুকু বয়সেই। শান্ত সুরে ও জিজ্ঞেস করে, এটা কি শোনালে দাদু? যদি মন্ত্র মনে করো তবে মন্ত্র, আর না হলে? না হলে কি দাদু? গলা নামিয়ে সূর্যশেখর বললেন, গুপ্তধনের সন্ধান। নমস্কার শ্রোতা বন্ধুরা, অব্যক্ত অডিও স্টোরিজ থেকে আমি রমাকান্ত আবারও একবার চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের আজকের নিবেদন সোহিনী অধিকারীর কলমে সম্ভবামী যুগে যুগে গল্প অবলম্বনে একটি মাইথোলজিক্যাল ট্রেজার হান্ট অ্যাডভেঞ্চার, যার নাম কালো মানিকের গুপ্তধন। আমাদের চারপাশে আজও এরকম হাজারো অজানা নিদর্শন রয়েছে, যেখানে বহু বছর ধরে অতীত ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া কোনো এক প্রাচীন মূর্তি কিংবা ব্রিটিশ শাসন আমলের কোনো রত্ন সামগ্রীর দেখা মেলে। কিন্তু তার পেছনে যে গল্প রয়েছে, যে ইতিহাস রয়েছে, যে গল্পগাথা রহস্য ধাঁধা রয়েছে, সেই কাহিনী কে শোনাবে? আমি, নাকি আপনি, নাকি কোনো আগন্তুক? আমাদের আজকের গল্পে নাট্য রূপান্তর, সূত্রধার এবং নির্দেশনায় আমি রমাকান্ত, গল্প পাঠে শুভধর, গল্পের মুখ্য চরিত্রে মধুরা এবং মৈনাক,
তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের অভিযান, কালো মানিকের গুপ্তধন। কেটে গেছে কতগুলো বৎসর, নদী দিয়ে কত জল বয়ে গেছে, মিশে গেছে সাগরের নোনা জলে। ভোল পাল্টেছে রায়চৌধুরীদের রাজবাড়ির। বাগবাজারের কাছে এই বিশাল বাড়িটায় আজকাল লোক বড় কমে এসেছে, অথচ আজ থেকে 30-40টা বছর আগেও লোক সমাগমে জমজমাট হয়ে থাকত বাড়িটা। রাধিকা সেই বিকেল থেকে বসে আছে নিজের ঘরের ব্যালকনিতে। মা বার কয়েক এসে খেয়ে নেওয়ার জন্য সেধে গেছেন। রাধিকা প্রত্যেকবার মানা করে দিয়েছে। আজকাল খাওয়া ঘুম কোনোটাই ওর আর ভালো লাগে না। বছর 24-এর রাধিকার মন থেকে প্রাণোচ্ছল ভাবটাই মুছে গেছে। আজ 1 মাস হতে চলল ইহলোক ত্যাগ করেছেন সূর্যশেখর রায়চৌধুরী। বয়সজনিত কারণেই মৃত্যু। কিন্তু রাধিকা কেন যেন কিছুতেই দাদুর শূন্যতাটা কাটিয়ে উঠতে পারছে না। ওই মানুষটাকে ঘিরেই ওর জীবন কাটছিল। ওই মানুষটার আদর্শেই বড় হয়েছে রাধিকা। আজ দাদুকে ছাড়া কেমন যেন দিশেহারা লাগছে রাধিকার। মারা যাওয়ার আগে কত বড় একটা দায়িত্ব দিয়ে গেছে দাদু। রাধিকা কোথা থেকে কি শুরু করবে কিছুই বুঝতে পারছে না। পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা কখন থেকে যেন বেজে চলেছে, খেয়ালই করেনি রাধিকা। আওয়াজটা আরেকটু তীব্র হতেই যেন অন্য এক জগৎ থেকে আছাড় খেয়ে পড়ল রাধিকা। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরে বলল, কে বলছেন? যা বাবা, কয়েক বছর দেখা সাক্ষাৎ হয়নি বলে আমাকে একদম বেমালুম ভুলে গেলি? কণ্ঠস্বরটা চিনতে একটু সময় লাগে রাধিকার। পর মুহূর্তেই খানিক অবাক হয়ে বলে ওঠে, গহন। যাক, চিনতে পেরেছিস তাহলে। গহন, তোকে আমার এই সময় খুব দরকার ছিল রে। আমার ভীষণ কনফিউজ লাগছে। আমি জানি তুই আর বড় দাদু কত ক্লোজ ছিলি। এত চাপ নিস না, আমি কালকেই আসছি। সত্যি আসবি তুই? আমার তো সাহায্যের ভীষণ দরকার রে। ফোনটা রেখে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে রাধিকা। গহনের সাথে রাধিকার বিয়ে ঠিক হয়েছে অনেকদিন আগে, কিন্তু দুজনেই তখনও পড়ছে, তাই 4 হাত আর 1 করা হয়নি। কলেজ শেষ করে গহন ওদের পারিবারিক ব্যবসার হাল ধরলেও রাধিকা তখনও অধিকার পায়নি সূর্যশেখরের ব্যবসার উত্তরাধিকার হওয়ার। দাদুর ইচ্ছেতেই পুরাণ নিয়ে পড়াশোনা করছে রাধিকা। সূর্যশেখরের মতে ইতিহাস না ঘাটলে নাকি রায়চৌধুরীদের কারবার চলে না। অগত্যা রাধিকাকে পড়াশোনা চালিয়ে যেতেই হলো, আর বিয়েটাও পিছিয়ে গেল। গহনের অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। ও জানে আজ না হোক কাল রাধিকার সাথে ওর বিয়ে হবে, আর ওর পরিবারের উপর থেকেও কোনো চাপও আসেনি। তবে এই সময়টায় সত্যিই গহনকে পাশে দরকার রাধিকার। অনেক কিছু জানা বাকি আছে ওর। সূর্যশেখর অনেক বড় একটা দায়িত্ব দিয়ে গেছেন ওর কাঁধে। সেই দায়িত্ব যে করে হোক ওকে পালন করতেই হবে। চোখটা বন্ধ করতেই মৃত্যুশয্যায় শায়িত দাদুর কথাগুলো স্পষ্ট শুনতে পেল রাধিকা। শেষ যাত্রার খানিক আগে তখন ঘরে রাধিকা ছাড়া আর কেউ ছিল না। রাধিকার হাতটা ধরে সূর্যশেখর রায়চৌধুরী বলেছিলেন, ভেবেছিলাম তোমাকে সবটা বলে যাওয়ার সুযোগ পাবো দিদিভাই, কিন্তু এই জট এবার তোমায় একা একাই ছাড়াতে হবে। আমি জানি তুমি পারবে। আমার শিক্ষায় বড় হয়েছ তুমি। তোমাকে নিজের হাতে তৈরি করেছি আমি। এবার তোমার নিজেকে রায়চৌধুরী বংশের আদর্শ উত্তরাধিকারী হিসেবে
প্রমাণ করার সময় এসেছে। রাধা মাধবের গুপ্তধন খুঁজে বের করো দিদিভাই। আমি আমি এত বৎসরেও যা পারিনি তা তোমাকে পারতেই হবে। আমাদের বংশের সম্মান, আমাদের ঐতিহ্য, সব কিছুর দায়িত্ব তোমার উপরে সঁপে দিয়ে আমি আমি বিদায় নিচ্ছি। আমার ডায়েরি। এটুকু বলেই দেহ রেখেছিলেন সূর্যশেখর রায়চৌধুরী। রাধিকা জানে না এখন ওকে ঠিক কি করতে হবে, কোথা থেকে ওর শুরু করা উচিত। ও শুধু জানে দাদুর ডায়েরিটা ওকে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। তবু গহনের জন্য রাধিকা অপেক্ষা করে রয়েছে। গুপ্তধন! গহন প্রায় চিৎকার করে উঠেছিল। রাধিকা ওর মুখ চেপে ধরল। ইডিয়েট, তোর মাথাটা সত্যি মোটা রে। আরে গহন কথা বলতে পারছে না দেখে ওকে ছেড়ে দিল রাধিকা। গহন উত্তেজিত হয়ে বলল, তুই কি বলছিস? তুই নিজে জানিস? গুপ্তধন! তুই তো হেবি বড় লোক রে রাধা। উফ, তোর এখন মজা করার মুড হচ্ছে কি করে বলতো? এটা একটা সিরিয়াস বিষয়। দাদু খুব কনফিডেন্সিয়াল রাখতে চেয়েছে বিষয়টাকে। তুই আমায় কথা দে, এইসব কথা তুই কাউকে বলবি না। আচ্ছা আচ্ছা বাবা, বলবো না, কিন্তু তুই আমাকে কেন বলছিস এসব কথা? এটা তো তোর আর তোর দাদুর সিক্রেট। রাধিকা চোখ ছোট ছোট করে তাকালো গহনের দিকে, তারপরে বলল, যেহেতু তুই দুর্ঘটনাবশত আমার হবু বর, তাই তোর জানার অধিকার আছে। আর তাছাড়া দাদু বলে গেছেন তার আদরের নাচ জামাই যেন সব কিছু জানে, তাই শুধু তোকেই বলছি। বাহ, প্রশংসা করলি না অপমান করলি রে? ফালতু কথা ছাড় গহন, তুই কলকাতায় কতদিনের জন্য এসছিস বলতো? রাধিকা জিজ্ঞেস করল। গহন রাধিকার মাথায় একটা চাঁটি মেরে বলল, আমি কলকাতাতেই থাকি। 1 মাস বাইরে ছিলাম একটা কাজে, ওখানেই সংসার পেতে বসিনি। রাধিকা হেসে বলল, ভেরি গুড, তাহলে আমরা এখনই কাজে লেগে পড়তে পারি। গহন মাথা চুলকে জিজ্ঞেস করল, কি কাজ? এই ধুলোবালিতে ঢেকে থাকা চিলেকোঠার ঘরে কি কাজ থাকতে পারে আমাদের? দাদুর ডায়েরিটা খুলে দেখতে হবে, তুই 1 মিনিট অপেক্ষা কর তো। এইটুকু বলেই উঠে দাঁড়ালো রাধিকা। পুরনো আলমারিটা খুলে একটা বাক্স বের করে আনলো। তারপর গহনকে বলল, চল ঘরে চল। ঘরে গিয়েই দরজাটা আটকে দিল রাধিকা। গহন হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, দরজা আটকালি কেন? এই ডায়েরির খোঁজ আর কেউ পেলে বড় বিপদ হয়ে যাবে। বলেই বাক্সটা খুলে একটা বহু পুরনো 1931 সালের ডায়েরি খুলে বসলো রাধিকা। দাদু কি এই ডায়েরিটাতেই সব লিখে গেছেন? আগে খুলে দেখি কি লেখা আছে। প্রথম পৃষ্ঠাটা খুলতেই রাধিকা দেখলো একটা পুরনো চিঠি। হলদেটে হয়ে গেছে, কাগজটাও বেশ ঝুরঝুরে হয়ে গিয়েছে। লেখাগুলো বেশ খুদে খুদে অক্ষরে লেখা। কাছে নিয়ে পড়ার চেষ্টা করলো রাধিকা। স্নেহের সূর্য, তুমি যখন এই ডায়েরিটার খোঁজ পাবে তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না। আমার সময় শেষ। মৃত্যুকে যে আমি ভয় পাই না সেই কথা তুমি খুব ভালো করেই জানো, কিন্তু কোনো দায়িত্ব অসমাপ্ত রেখে পালিয়ে যাওয়া আমার চরিত্রের বিরুদ্ধ কাজ। এই আমার আফসোস যে আমি আমার পূর্বপুরুষের দেওয়া দায়িত্ব পালন করতে পারছি না, কিন্তু তোমাকে আমার এই অসমাপ্ত কাজটি সম্পূর্ণ করতে হবে। সময় নেই হাতে, তাই এই ডায়েরিতে সবই লিখে যাচ্ছি। তুমি যখন আমার খোঁজে এই কালো মানিক পাহাড়ে আসবে তখন এই ডায়েরির সন্ধান পাবে। তুমি জানো কালো মানিক পাহাড় আমাদের অনেক পুরনো এস্টেট, কিন্তু এর সাথে যে আমাদের বংশের কত বড় একটা ইতিহাস জড়িয়ে আছে তা তোমার অজানা।
সেই কথা বলতে চাই। এই এস্টেট আমরা জয় করিনি। কালো মানিক ছিল আমাদের বংশের আশীর্বাদ, স্বয়ং বৈকুণ্ঠদেবের আশীর্বাদ। সে এক বিশাল বড় গল্প। উত্তরের শেষ প্রান্তে অবস্থিত এই পাহাড়ে একসময় কোনো রাজা রাজরার কারবার ছিল না। স্বয়ং বৈকুণ্ঠদেব রক্ষা করতেন সকলকে। মন্দিরের প্রধান পূজারী শ্রী বাসুদেব আচার্যের কথাই ছিল গ্রামবাসীর জন্য শেষ কথা। উনি 2 হাতে আগলে রেখেছিলেন কালো মানিকের প্রত্যেকটি মানুষকে। কিন্তু তারপরেই নেমে এলো সেই দুর্যোগ। বৈকুণ্ঠদেবের মন্দিরে একটি বহু মূল্যবান বিগ্রহ ছিল। খাঁটি সোনা দিয়ে মোড়ানো একটি রাধা কৃষ্ণর মূর্তি। সেই মূর্তির সারা শরীরে মণিমুক্ত খচিত ছিল। কিন্তু সেই মূর্তির ওপরে কুনজর পড়ল পর্তুগিজ সাহেবদের। সে এক রক্তারক্তি কাণ্ড। অ্যান্টোনিও সাহেব তখন কোটি গেড়েছেন কালো মানিকের কাছেই একটা গ্রামে। কোম্পানির কাজেই এসেছিলেন সাহেব। তখনই উনি জানতে পারেন যে কালো মানিকের মন্দিরের সেই অমূল্য সম্পদের কথা। তিনি স্থির করলেন যে করে হোক সেই বিগ্রহ নিজেদের দেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অ্যান্টোনিও সাহেব। ওদিকে বাসুদেব আচার্য বুঝতে পেরেছেন যে এই পবিত্র স্থান কলুষিত হতে চলেছে। তাই তাড়াতাড়ি উনি মন্দির থেকে সেই বিগ্রহ মূর্তি সরিয়ে ফেললেন, লুকিয়ে ফেললেন এমন এক স্থানে যে স্থানের ঠিকানা কেবলমাত্র উনিই জানতেন। আর জানতেন গৌরী শঙ্কর রায়চৌধুরী, অর্থাৎ আমার পূর্বপুরুষ। গৌরী শঙ্কর রায়চৌধুরী বৈকুণ্ঠ মন্দিরে প্রৌঢ় দান ধ্যান করতেন। বাসুদেব আচার্যর সাথে তার মিত্রতা গড়ে উঠেছিল অনায়াসে। শাস্ত্রের বিষয়ে বাসুদেব আচার্যের সমান জ্ঞান ছিল ওনার। তাই মাঝে মাঝে দুজনে বৈকুণ্ঠ ধামে আলোচনায় বসতেন। মন্দিরের ওপর বিপদের আঁচ আসতে পারে তা টের পেয়ে যেমন মূর্তি লুকিয়ে ফেলেছিলেন বাসুদেব আচার্য, ঠিক তেমনি মন্দিরের সব ভার অর্পণ করেছিলেন রায়চৌধুরীদের ওপরে। গৌরীশঙ্কর রায়চৌধুরীকে উনি পত্র মারফত এটাও জানিয়েছিলেন যে কোনোদিন যদি পুনরায় রাধা মাধবকে প্রতিষ্ঠা করার ইচ্ছা জন্মায় তবে যেন অতি অবশ্যই সেই মূর্তির সন্ধান করেন। মূর্তি কোথায় লুকোনো রয়েছে তা সরাসরি বলে যাননি আচার্যদেব, শুধু কয়েকটি ছোট ছোট ছড়া লিখে রেখে গিয়েছেন। ওইগুলোই হচ্ছে মূর্তি অবধি পৌঁছানোর রাস্তা। বাসুদেবের অনুমান সঠিক ছিল। মন্দিরে এসে তোলপাড় চালায় পর্তুগিজ সাহেব অ্যান্টোনিও, কিন্তু মূর্তি খুঁজে পান না। বাসুদেব আচার্যর ওপরে ক্ষিপ্ত হয়ে ওনার ওপরে নির্মম অত্যাচার করেন, তবুও আচার্যদেব মুখ খোলেননি। শেষ পর্যন্ত ওনাকে মেরে ফেলতেও হাত কাঁপেনি পর্তুগিজ সাহেবের, তবুও মূর্তির সন্ধান পেলেন না। অনেক বছর চেষ্টা চালিয়েছিলেন সাহেব, কিন্তু কোনো লাভ হয়নি। কালের নিয়মে হারিয়ে যায় সেই মূর্তির স্মৃতি। তবু আমাদের বংশ আজও অজ্ঞাতভাবে হলেও রক্ষা করে চলেছে সেই মূর্তির। কয়েক বছর আগে আমি আমাদের প্রাসাদের একটি কক্ষে গৌরী শঙ্করের কিছু পুরনো কাগজপত্র পাই। সেখানেই এই মূর্তির কথা লেখা ছিল। আমি সেই মূর্তি উদ্ধার করতে চাই সূর্য। দেশের মানুষের বড় কষ্ট সূর্য। লোকে না খেতে পেয়ে মারা যাচ্ছে, ইংরেজদের পায়ের তলায় পিষে মরছে শয়ে শয়ে ভারতবাসী। ওদের সাহায্য করতে হবে। আমার দিন ফুরিয়ে আসছে, শরীর আর সায় দিচ্ছে না। এতদিন অনেক অনুসন্ধান চালিয়েও আমি কোনো খোঁজই পাইনি সেই মূর্তির। তুমি আমার এই কাজটি সম্পন্ন করো সূর্য। আর মনে রেখো, রাধা মাধবকে কখনো নিজের সম্পত্তি ভাবার ধৃষ্টতা দেখাবে না। এই সম্পদ দেশের, তা যেন দেশের কাজেই লাগে। বড় ক্লান্ত লাগছে। তুমি যত শীঘ্র সম্ভব কালো মানিকে চলে এসো। হতে পারে শেষ দেখা হয়ে গেল। ইতি তোমার বাবা মণিমাধব।
চিঠিটা পড়া শেষ হতেই রাধিকা আর গহন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। গহন বলল, এই তো দেখছি পুরো ঐতিহাসিক ব্যাপার স্যাপারে রাধা। তুই কিছু বুঝতে পারছিস? কি বুঝবো? রাধিকা আনমনা হয়ে জিজ্ঞেস করল। গহন বলল, কি বুঝবি মানে? আমাদের নেক্সট স্টেপ কি হবে? কি করে উদ্ধার করবি এই রহস্য? রাধিকা শান্ত গলায় বলল, চোখটি বুঝে হাতটি জুড়ে তাকিয়ে থাকো মুখ পানে। ভক্তি ভরে ডাকলে তাকে না এসে সে পারে। কালো হয়েও নয়তো কালো, তার ভিতরেই যত আলো। দূর দূরান্তে যুগ যুগান্তে আসবে ঠিকই নতুন রূপে। চিনে নিও সঠিক সময় সঠিক বাঁশির সুরে। হ্যাঁ রাধিকা, প্লিজ মা, তুই আমার সাথে নর্মাল ভাষায় কথা বল। আমার এমনিতেই সবকিছু কেমন কেমন লাগছে যেন। এই ছড়াটা দাদু ভাই আমাকে শোনাতো ছোটবেলায়, জানিস? বলতো, ছড়া ধরলে ছড়া, মন্ত্র ধরলে মন্ত্র, আর না হলে না হলে গুপ্তধনের চাবি। এই বলে রাধিকা একটু থামল। তারপর হঠাৎ বলে উঠল, আমাদের কালো মানিক পাহাড়ে যেতে হবে গহন। হোয়াট? উত্তরে আমাদের এস্টেটটা এখনো আছে, আমাকে ওখানে যেতেই হবে। দেখ, আমি তোকে জোর করব না, কিন্তু আমাকে যেতেই হবে। এটা আমার দায়িত্ব, আমি কিছুতেই এড়িয়ে যেতে পারবো না রে। আর আর আমি এড়িয়ে যেতে চাইও না। দাদু ভাইও নিজের বাবার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পারেননি, আমাকে পারতেই হবে, না হলে যে কালো মানিকের বিগ্রহ এভাবেই হারিয়ে যাবে রে। কি যে পাগলামি শুরু করলি তুই! যাকে, তুই একা কোথাও যাবি না, আমিও যাবো তোর সাথে। গহনের কথা শুনে মুচকি হাসল রাধিকা। জিজ্ঞেস করল, বাড়ির লোককে কি বলবি? আমাদের তো এখনো বিয়ে হয়নি, আমাদের দুজনকে একা একা ছাড়বে কেন? সোজা কথা বল না, তুই আমার সাথে যেতে ঠিক ভরসা পাচ্ছিস না, তাই না? রাধিকা হেসে বলল, সেটা ঠিক না, তবে তোর মাথাটা একটু মোটা। ইতিহাসের এই সরল জটিল বিষয়গুলো তোর মাথায় ঢুকতে একটু সময় লাগে। তাই আর কি, তোকে সাথে করে নিয়ে যাওয়াটা বড় তাড়নার বিষয় হবে রে। উদ্ভট প্রশ্ন করে করে আমার মাথাটা খেয়ে ফেলবি তুই। তাই আমার মনে হয় তোকে না নিয়ে যাওয়াটাই বেস্ট সিদ্ধান্ত। গহন গোল গোল চোখ পাকিয়ে বলল, এত বড় অপমানটা করতে পারলি আমাকে? ঠিক আছে, যাবো না তোর সাথে, কোথাও যাবো না। সেটাই ভালো হবে। রাধিকা মাথা নেড়ে বলল, এই, তুই সত্যিই আমাকে ফেলে চলে যাবি? গহন হতাশ হয়ে জিজ্ঞেস করল। রাধিকা মুচকি হেসে বলল, নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত শুনি? এই যে তুই আর আমি একসাথে যাব, এটা তোকেই বাড়ির লোককে বলতে হবে। আর ওরা যদি একেবারে না মানে, তাহলে ইনিয়ে বিনিয়ে মানাতেই হবে। আমি এসবের সিনে নেই, তোকেই বলতে হবে। আর হ্যাঁ, আমরা কি কারণে এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি সেটা বাড়ির কাউকে জানতে দেওয়া মোটেও চলবে না। মানে পাহাড়ের কোনো গুহায় যদি আমরা ফট করে মরে টরে যাই, তাহলেও আমাদের বাড়ির লোক আমাদের কোনো হদিশ পাবে না? একদমই তাই। এই বলেই হাসতে হাসতে ঘরের দরজাটা খুলে দিল রাধিকা। তারপরে বলল, চলো কমরেড, কাজে লেগে পড়ো। সে কি অসম্ভব! লাজ লজ্জার মাথা খেয়েছিস নাকি? এই টুকরো টুকরো তিরস্কারগুলো যে জুটবেই তা গহন তো জানতই, রাধিকাও খুব ভালো করে জানত। রাধিকা চুপটি করে গহনের পাশে দাঁড়িয়ে আছে। গহন রাধিকার বাবা শুভ্রদীপ বাবুর দিকে ভয় ভয়ে তাকালো। তারপর মনে অনেকখানি সাহস সঞ্চয় করে বলল, আঙ্কেল, আপনি তো দেখতেই পাচ্ছেন দাদু মারা যাওয়ার পর থেকে রাধিকা কেমন যেন হয়ে গেছে। না ঠিকঠাক করে কারোর সাথে কথা বলছে, না খাওয়া দাওয়া করছে। এভাবে তো ওর শরীরটা শেষ হয়ে যাচ্ছে। তাই বলে একটা ছেলের সাথে একা একা মেয়েকে ঘুরতে পাঠিয়ে দেবো? এতটা অবিবেচক বাবা আমি নই। শুভ্রদীপ বাবু কঠিন স্বরে বললেন। গহন বলল, আঙ্কেল,
রাধিকার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েই গেছে। আমার উপরে আপনি ভরসা করতে পারেন। আমি তো নিজের মেয়েকেই ভরসা করি না, আর সেখানে তুমি তো বাইরের ছেলে। রাধিকার চোখ কপালে উঠে গেল। মানে বাবা কি বলতে চাইছো তুমি? আমার উপরে ভরসা করো না মানে? মানে তুমি হচ্ছে একটা উন্নত প্রজাতির বাঁদর। আমরা এই যে বাড়ির এতগুলো মানুষ দেখছো, প্রত্যেকে সেই ছোটবেলা থেকে তোমাকে সামলাতে সামলাতে হিমশিম খেয়ে এসছি। আজ হঠাৎ তুমি একা একা ঘুরতে চলে যাবে আর একটি বাঁদরের সাথে, হ্যাঁ? আর সেখানে দুজনে মিলে কি গুল খেলাবে তা তো আর আমাদের জানা নেই। ছি, আমি এই অনুমতিটা তোমাকে দিতে পারছি না। ভেরি সরি। হ্যাঁ দাদা ঠিকই বলেছেন, এভাবে যাওয়াটা উচিত হবে না। রাধিকা অবাক হয়ে বলল, কাকাই তুমিও বাবার তালে তাল মেলাচ্ছ? তুমি না আমাকে সবসময় সাপোর্ট করো। শুভ্রদীপ বাবুর একটি মাত্র ভাই দেবজ্যোতি রায়চৌধুরী। উনি দেশে বিদেশে ঘুরে বেড়ান আর ছবি তোলেন। সংসারের সাথে পাঁচে থাকেন না, আর বিয়েও করেননি। বাবার মৃত্যু সংবাদ পেয়ে ছুটে এসেছেন। রাধিকার সাথে ওনার খুব ভাব। সেই কাকাইও যখন ওকে সাপোর্ট করলো না, তখন খুব খারাপ লাগলো রাধিকার। দেবজ্যোতিবাবু বললেন, না রাধিকা, আমি তোকে সব বিষয়ে সাপোর্ট করি, কিন্তু এটা তো। রাধিকা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু গহন ওকে থামিয়ে দিয়ে বলল, আমি কথা বলছি তো আঙ্কেল। আমি জানি আপনাদের পছন্দ হচ্ছে না বিষয়টা, কিন্তু রাধিকা এখন একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। ওর তো নিজের মতো করে ভালো থাকার অধিকারটা আছে। আপনি একটিবার ভেবে দেখুন না, সেই ছোট্ট থেকে ওর জীবনের সবটুকু জুড়ে ওই একটাই মানুষ ছিল, ওর দাদু ভাই। সেই মানুষটার অভাব ওকে প্রতিটা মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে। এর মাঝে যদি মেয়েটা একটু নিজেকে রিফ্রেশ করতে চায়, তাহলে সেটা কি খুব অন্যায়? শুভ্রদীপ বাবু খানিক ভাবলেন, তারপরে জিজ্ঞেস করলেন, তা তোমরা কোথায় যাবে ঠিক করেছো? গহন উৎসাহিত হয়ে বলল, আমরা নর্থ বেঙ্গলটা ঘুরে আসবো ভাবছি। সাবধানে যাবে রাধিকা, নিজেকে একটু সামলে রাখবে। আর গহনকে কাছে ডাকলেন শুভ্রদীপ বাবু। তারপর কানে কানে বললেন, দুটো আলাদা ঘরে থাকবে, কথাটা যেন মনে থাকে। ঢোক গিলল গহন। মনে মনে বলল, আপনি রুমের স্বপ্ন দেখছেন আঙ্কেল। আমরা যেখানে যাচ্ছি সেখানে গাছতলাতেও থাকতে হতে পারে। রাধিকার মা মোহনা দেবী বললেন, কি জানি বাবা, আজকালকার ছেলে মেয়েদের দেখছি মন খারাপ হলে হবু বরের সাথে ঘুরতে যাওয়ার প্রয়োজন হয়ে যায়। যাকগে, বাবা যা যা বললেন মনে রাখবে। আর আনন্দে এত ভেসে যেও না যে ফোনটা রিসিভ করতে খুব কষ্ট হয়। যখন যখন ফোন করব, ফোনটা মনে করে ধরবে। রাধিকা মাথা নেড়ে হ্যাঁ বলে। সব মিটমাট করে রাধিকা নিজের ঘরে চলে আসে। গহনও ওর পেছন পেছন এলো। তারপর হাতে হাত ঘষে বলল, বুঝলি তো, একটা মশারি, দুটো চাদর, একটা বালিশ, কিছু শুকনো খাবার, 6 লিটার জল, একটা লাঠি, মশা মারার স্প্রে। গহন, আমরা অ্যামাজনের ডেন্স ফরেস্টে সংসার পাততে যাচ্ছি না। হ্যাঁ, যে গ্রামে যাচ্ছি সেখানে মানুষজন থাকে, তারা আমাদের সাহায্য করবে। আর তোর মনে হয় গ্রামের লোকেদের সাহায্য ছাড়া আমরা ওখানে কোনো তল্লাশি চালাতে পারবো? না, সেটা পারবো না। তাহলে এমনি খালি হাতে একটা অচেনা অজানা জায়গায় চলে যাবো। একটা না কাজ করি, তুই এখানেই মশারি টাঙিয়ে, মশা স্প্রে দিয়ে, পেট পুড়ে ভালো মন্দ খেয়ে, চাদর পেতে বালিশে মাথা রেখে ঘুমিয়ে থাক। আমি একা একা গিয়ে যা যা কাজ করার সব করে আসি, কেমন? রাধিকা শান্ত স্বরে বলল। গহন থতমত খেয়ে বলল, আরে চটে যাচ্ছিস কেন? আচ্ছা বাবা, তোর যা যা মনে হচ্ছে তুই তাই কর। রাধিকা ব্যাগ গোছাতে গোছাতে বলল, দেখ গহন, আমি জানি তুই আমার মুড ঠিক করার চেষ্টা করছিস, কিন্তু এই মুহূর্তে আমি সত্যিই ভীষণ সিরিয়াস। আমার বারবার মনে হচ্ছে আমি যদি সেই লুকোনো রাধা মাধবের মূর্তি খুঁজে বের করতে না পারি, তাহলে তাহলে আমি এই রায়চৌধুরী বাড়ির বংশধর হিসেবে ব্যর্থ প্রমাণিত হব। দাদু ভাই আমাকে ছোট থেকেই তৈরি করেছে এই একটা উদ্দেশ্যেই, আমি যেন নিজেকে এই বাড়ির যোগ্য মেয়ে হিসেবে প্রমাণ করতে পারি। আর আজ গহন রাধিকার দুই কাঁধে হাত রাখল। রাধা,
তোকে কেন কারোর কাছে কিছু প্রমাণ করতে হবে রে? তুই যে তোর দাদুর এই এত বড় কাজটা সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছিস, এতেই বোঝা যায় তুই কতটা দায়িত্ববান। এত চাপ খাস না তো, তোর মাথায় বুদ্ধি শুদ্ধি যথেষ্ট পরিমাণে আছে। তুই ঠিক সবকটা ধাঁধার সমাধান করে ফেলবি, বুঝলি তো? গহনের কথা শুনে এক চিলতে হাসি ফুটে ওঠে রাধিকার ঠোঁটে। যা, এখন বাড়ি যা। ওই বাড়িতেও তো সবাইকে বোঝাতে হবে না। আরে আমার মা বাবাকে বোঝানো অতটা কঠিন হবে না, ওরা তো তোকে একটু বেশিই ভালোবাসে। তুই সাথে যাচ্ছিস শুনলে ওরা নিশ্চয়ই রাগ করবে না। আমি যাই, যেটুকু গোছগাছ করা করে নি, কাল বিকেল বেলায় ট্রেন। হ্যাঁ, গুড নাইট। গহন চলে গেল। রাধিকা সূর্যশেখরের ডায়েরি আর চিঠিটা খুব সন্তর্পণে একটা আলাদা ব্যাগে ঢুকিয়ে নেয় আর মনে করে প্রতিটা ধাঁধার ছবি তুলে নেয়, যদি কোনোভাবে হারিয়ে যায় কাগজগুলো। কালকে ট্রেনে বসে বসে এই ধাঁধাগুলোর একটা একটা করে একটা সমাধান বার করতে হবে। কালো মানিক পাহাড়ে গিয়ে একেবারে ক্লুলেস হয়ে হাতড়ে বেড়ালে হবে না। সবচেয়ে ভালো হতো যদি জায়গাটা সম্পর্কে আগে থেকে একটু ধারণা রাখতে পারতাম, কিন্তু ইন্টারনেটে তো কিছুই তেমন দেওয়া নেই। ধুর, ভালো লাগে না। আপন মনে বিড়বিড় করতে করতে শুয়ে পড়ল রাধিকা। একটা অন্ধকার গুহার মাঝে হেঁটে চলেছে ও একা। একটা নিকষ কালো বর্ণের ছেলে ওকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। যেতে যেতে সে বলছে, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতহম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওই কালো রঙের শরীরটাই জগতের সমস্ত আলো ধারণ করে রেখেছে। নিঃশব্দে তাকে অনুসরণ করে চলেছে রাধিকা। একটা চোখ ধাঁধানো আলোয় আর কিচ্ছু দেখতে পেল না রাধিকা। ঘুমের ঘোরে আরো একবার বলে ওঠে, আমাকে খুঁজে বের করতেই হবে সেই মূর্তি। শেষ সীমানায় দাঁড়িয়ে তুমি, বন্ধ সামনের পথ, সেখান থেকেই ছুটবে তোমার দিগ্বিজয়ের রথ। হাঁটবে তুমি ঠিক একাকী, সিধে কিংবা ডাইনে বায়ে। হাঁটতে হাঁটতে পৌঁছে যাবে, দেখবে কোথায় সূর্য হারায়। অর্থাৎ? গহন রাধিকার দিকে তাকালো। অর্থাৎ বর্ডারের কাছাকাছি কোনো একটা জায়গার কথা বলা হচ্ছে। এভাবে হাতড়ে খুঁজলে কোনোদিন কিছু পাবো না রাধিকা। গহন অধৈর্য হয়ে বলে উঠল। রাধিকা ভ্রু কুঁচকে বলল, হাত পা গুটিয়ে বসে থাকলে যেন সব পেয়ে যাব। আচ্ছা দাঁড়া, পরেরটুকু পড়ছি। সেই যেখানে কালো মানিকের পথ গেছে কালোয় মিশে, সেই যেখানে তারার আলো হারায় আবার তারার ভিড়ে, সেই যেখানে শুকনো নদী আষাঢ় মাসের দিন বনে, সেই পথেই খানিক হেঁটে হারিয়ে যাও পাতাল লোকে। রাধিকার দিকে ফেলফেলে দৃষ্টিতে তাকিয়ে আছে গহন। হ্যাঁ রে রাধা, এ তো ডাইরেক্ট পাতালে হারিয়ে যেতে বলছে। এই ফেরার ট্রেন কিন্তু এখনো পাওয়া যাবে, বুঝলি? শাট আপ গহন, একটু সিরিয়াস হয়ে পড় না। এখানে নিশ্চয়ই কোনো সূত্র আছে। গহন আবার মাথা ঝুঁকিয়ে পড়তে লাগলো ধাঁধাটা। ট্রেনটা আপন গতিতে এগিয়ে চলেছে। চারিদিকে অন্ধকার নেমেছে অনেকক্ষণ হলো। বিকেলের ট্রেন, কাল সকালের আগে পৌঁছবে না দুজনে। এনজেবিতে নেমে গাড়িতে করে বাসে আরও 3 ঘন্টা গেলে কালো মানিকের বর্ডার। সেখান থেকে হাঁটা পথ, নিঃসন্দেহে হেক্টিক জার্নি। ইতিমধ্যে রাধিকা আর গহন কয়েকটা ধাঁধার অর্থ উদ্ঘাটনে লেগে পড়েছে। রাধিকা বলল, জায়গাটাকে একবার সচক্ষে না দেখলে, ওখানে কি কি আছে না জানলে এই ধাঁধার রহস্য সমাধান করা সম্ভব নয়, জানিস তো? কিন্তু গুপ্ত। গহন জোরেই কথাটা বলতে যাচ্ছিল, কিন্তু রাধিকা ওর মুখ চাপা দিয়ে এক ধমক দিয়ে বলল, এই কেস না খাওয়ানো অব্দি শান্তি হচ্ছে না তোর? বল, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? সবাই শুনে নিলে কি ভাববে বলতো? আরে আমি বলতে চাইছি যে এত বছর পরে যে ওখানে সবকিছু এই 400 বছর আগের মতোই আছে, সেটা তো নিশ্চয় নয়। ওখানে গিয়ে যদি আমরা কিচ্ছু না পাই, অথবা এমনও হতে পারে কেউ ওই মূর্তি অনেক আগেই খুঁজে পেয়ে বিক্রি করে দিয়েছে। সেরকম কিছু হওয়ার সম্ভাবনা ভীষণ কম, বুঝলি? এসব উল্টো পাল্টা চিন্তা মাথা থেকে বাদ দে তো।
তোকে কিচ্ছু ভাবতে হবে না। আমি যে লাইনে ভাবছি সেই লাইনে ভাবতে দে, দেখবি একটা না একটা সমাধান ঠিক বের করে ফেলবো। তাহলে এখন আমার কি কাজ? মা যে ভালো ভালো খাবারগুলো টিফিন ক্যারিয়ারে ভরে দিয়েছে সেটা বের কর, খিদে খিদে পাচ্ছে। গহন রাধিকার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, অভ্যেস করে নে গহন, এই খামখেয়ালি মেয়েকে নিয়েই তোকে জীবন কাটাতে হবে। রাতে দিব্যি দুজনে শুয়ে পড়েছে দুই দিকে। ট্রেনের দুলুনিতে রাধিকার ঘুমটা বেশ ভালোই হয়, কিন্তু গহন তার কিছুতেই ঘুম আসছে না। বেশ কিছুক্ষণ ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলেও শেষ পর্যন্ত নেটওয়ার্ক না পেয়ে বিরক্ত হয়ে ফোনটা রেখে দিয়েছে। রাধিকার দিকে একবার আর চোখে তাকালো গহন। মেয়েটা কেমন যেন, এই প্রথম নিজের মনের মানুষটার সাথে ঘুরতে এসেছে। কই না দুজনে গল্প করে সারা রাত কাটিয়ে দেবে তা নয়, মেয়েটা তো ঘুমোতেই ব্যস্ত। পরক্ষণেই নিজেকে বকাঝকা করে বোঝায় গহন, ওরা এখানে একটা কাজে এসেছে, সেই কাজটা ঠিকমতো শেষ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎই নিজের পায়ের কাছে কারো হাতের স্পর্শ পেয়ে একটু চমকে উঠল গহন। সামনের দিকে চেয়ে দেখল কালো কাপড়ে মুখ ঢাকা একটা লোক ওর দিকেই তাকিয়ে আছে। ধরফর করে উঠে বসল গহন। লোকটা পালাতে যাচ্ছিল, ঠিক তখনই কেউ ওকে পেছন থেকে জাপটে ধরে। গহন নামতেই যাচ্ছিল, কিন্তু রাধিকা বলে ওঠে, নামতে যাস না গহন, আমি দেখছি ওকে। আশেপাশে ততক্ষণে চাপা গুঞ্জন শুরু হয়েছে, কিন্তু রাধিকাকে একা ছাড়তে নারাজ গহন, তাই সে জোর করে নামতে যায়। আর্তনাদ করে ওঠে গহন। পায়ে ছুরির আঘাতটা বেশ জোরেই হয়েছে। শিট, পালিয়ে গেল লোকটা। গহন, তুই ঠিক আছিস তো? লাইট জ্বলে উঠেছে কম্পার্টমেন্টের। কোচ অ্যাটেন্ডেন্ট ছুটে এসেছে। সবার মুখে একটাই কথা, ট্রেনে ডাকাত পড়েছে। গহনের পায়ের অনেকটা জায়গা কেটে গেছে, গল গল করে রক্ত পড়ছে। জায়গাটা চেপে ধরে কোনো মতে বসে আছে গহন, ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে। রাধিকা নিজের ব্যাগ হাতড়ে ফার্স্ট এড বক্সটা বের করে, তুলোয় করে ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক লোশন লাগিয়ে দিতেই তীব্র জ্বালা অনুভব করে গহন। গহনকে কষ্ট পেতে দেখে রাধিকার চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। কোচ অ্যাটেন্ডেন্ট জিজ্ঞেস করে, ম্যাডাম ম্যাডাম আপনি আপনি ঠিক আছেন তো? না মানে ঠিক কি হয়েছিল আপনি জানেন? আচ্ছা ম্যাডাম, আপনি লোকটার মুখটা দেখতে পেয়েছিলেন কি? মাথা ঝাঁকিয়ে না বলে রাধিকা। ও শুধু ঘুম জড়ানো চোখে দেখেছিল একটা ছায়ার মতো কেউ গহনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই ও আপার বার্থের থেকে লাফিয়ে লোকটাকে পেছন থেকে চেপে ধরেছিল। গহন যদি নামার চেষ্টা না করত তাহলে রাধিকা ঠিক লোকটার চেহারাটা দেখে নিত। কোচ অ্যাটেন্ডেন্ট সবাইকে শান্ত হতে বলে। এরপরে স্টেশনে গিয়ে পুলিশকে ইনফর্ম করা হবে বিষয়টা, এই বলেই সে সবাইকে আশ্বস্ত করে। ধীরে ধীরে শোরগোল একটু বন্ধ হয়। রাধিকা গহনকে ওর দিকে ফিরিয়ে বলে, কি রে, খুব ব্যথা করছে? মাথা নেড়ে না বলে গহন। তারপর ধিমি কণ্ঠে জিজ্ঞেস করে, লোকটা কে ছিল রাধা? জানি না, তবে আমার মনে হয় লোকটা আমাদের পিছনেই পড়েছে। ওর উদ্দেশ্য। এই বলেই হঠাৎ উঠে দাঁড়ালো রাধিকা। ব্যাগটা টেনে দেখে নিল ভেতরে সব ঠিক আছে কিনা। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, যাক, কিছু নিতে পারেনি। তবে আমার মনে হয় ওই চিঠিটার পিছনে পড়ে আছে। তাহলে এখন উপায়? সবার আগে কাল এনজিপিতে নেমে তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। একটা টিটেনাস নেওয়া অতি আবশ্যক। তারপর রাধিকাকে থামিয়ে দিয়ে গহন বলল, দোহাই তোর রাধা, এটা করিস না। সামনে প্রচুর দৌড়ঝাঁপ বাকি আছে। এখন টিটেনাস নিয়ে হাতের ব্যথায় কাতর হবার সময় আমার নেই। আমার জন্য তুই খুব বিপদে পড়ে গেলি, তাই না রে? রাধিকার এহেন প্রশ্ন শুনে ওর মাথায় একটা গাট্টা মারল গহন। বলল, বোকা বোকা প্রশ্ন করিস না তো। এর চেয়ে যে কাজটা এখন আমাদের করতে হবে সেটাতে ফোকাস কর। রাধিকা যতটা সম্ভব গলা নামিয়ে বলল, শোন, যে আমাদের পিছনে ধাওয়া করে এত দূর এসেছে সে আমাদের নেক্সট প্ল্যান কি সেটা জানে। ওকে খানিক কনফিউজ করতে হবে।
গহন কাঁধ ঝাঁকিয়ে বলল, কিভাবে? রাধিকা গহনের কানে কানে কিছু বলল। সেটা শুনে গহনের ঠোঁটে হাসি ফুটে উঠল। ও বলল, কিন্তু এভাবে হারিয়ে যাবো না তো? রাস্তাঘাট তো কিচ্ছু চিনি না। আরে এত চিন্তা করছিস কেন? সব হয়ে যাবে, শুধু লোকটাকে একটু কনফিউজ করে দিতে হবে। রাধিকার কথা শুনে দুই দিকে ঘাড় নাড়ল গহন। তারপর বেশ খানিকক্ষণ ভেবে বলল, কালো মানিকের গুপ্তধনের বিষয়টা তো বর্তমানে তুই আর আমি ছাড়া কেউ জানি না, বল? তাহলে কেউ কেন আমাদের পিছনে লেগে যাবে? সেটাই তো আমার প্রশ্ন গহন, আর কে জানতে পারে? রাধিকার কপালে বেশ কয়েকটা দুশ্চিন্তার ভাঁজ ফুটে ওঠে। রাধিকা, রাধিকা রে, আমি মরে যাব। এত বড় শত্রুতাটা করিস না তুই আমার সাথে। চুপ! গহনের চিৎকার শুনে রাধিকা এক ধমক দিল। একটা সামান্য ইনজেকশন দেখে বাচ্চাদের মতো করে চেঁচিয়ে যাচ্ছিস? একটু লজ্জা করে না রে তোর? ব্যথা লাগবে তো। ব্যথা লাগলেও কিছু করার নেই। নার্স দিদি, তুমি তোমার কাজ করো তো। কোনো মতে গহনকে চেপে ধরে টিটেনাসটা নেওয়ানো হলো। বেশ রাগ দেখেই রাধিকার সাথে সাথে হাঁটছে গহন। তাই দেখে রাধিকা বলল, মুখটা এমন প্যাঁচার মতো করে রেখে লাভ নেই। আমি যেটা প্রয়োজন বোধ করেছি সেটা করেছি। তোর যা ইচ্ছে তুই তাই কর। বাড়িতে ফোন করেছিলি? হ্যাঁ, করেছি। আবহাওয়া কেমন ওদিকে? এমনি কেউই রেগে নেই। ঠাম্মার শরীরটা ভালো নেই বিশেষ। বাবা আবার ব্যবসার দেখভাল শুরু করেছে। আর কাকাই নাকি চলে গেছে, ওর নাকি জরুরি কাজ পড়ে গেছে। গহনকে আপডেটটুকু দিয়ে দেয় রাধিকা। তারপর বলে, শোন, প্ল্যানটা মনে আছে তো? আমরা এখান থেকে সোজা কালোমানিকের বাস ধরবো, তারপর সেখান থেকে ঘুর পথে গ্রামে যাব। সে তো ঠিক আছে, কিন্তু ওখানে তো অনেকটা হাঁটতে হবে, তাই না? একটু হাঁটতে হবে, তবে ওই লোকটার চোখে ধোকা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই বলে বাস স্ট্যান্ডের কাছে গিয়ে অপেক্ষা করতে থাকলো রাধিকা। গহন ইতিউতি চেয়ে দেখল কোথাও কোনো সন্দেহভাজন কোনো লোক দাঁড়িয়ে আছে কিনা। রাধিকা বলল, লাভ নেই খুঁজে। লোকটা গত রাতে একটা স্টেশন আগে নেমে গেছে। এখানে এত তাড়াতাড়ি এসে পৌঁছানোর কোনো চান্স নেই। রাধিকার কথাটা শেষ হওয়া মাত্র বাসটা এসে উপস্থিত হলো। ওইদিকে বড় একটা কেউ যায় না বলে বাসটা প্রায় ফাঁকা। রাধিকা আর গহন বেশ হাত পা ছড়িয়ে বসে পড়ল। যে 2-3 প্যাসেঞ্জার বসেছিলেন তারা ঘন্টা দেড়েক পরেই নেমে পড়ল। বাসে এখন শুধু রাধিকা আর গহন। বাসের কন্ডাক্টর গহনকে জিজ্ঞেস করল, দাদাবাবু, আপনারা কালোমানিক গ্রামে যাচ্ছেন কেন? ওখানে তো কাউকেই তেমন যেতে দেখি না। গহন বলার মতো জুৎসই কোনো উত্তর খুঁজে চলেছিল। বাধ্য হয়ে রাধিকাই বলল, আসলে আমার পূর্বপুরুষের এস্টেটের মধ্যেই পড়ে এই কালোমানিক গ্রাম। অনেক বছর যাওয়া হয় না, তাই এবার ভাবলাম একটু ঘুরেই আসি। কথাটা শোনা মাত্র কন্ডাক্টরটা উৎসাহিত হয়ে বলল, আরে আপনারা রাজবাড়ির মানুষ বুঝি? আপনাদের বাড়িটা তো এখনো রয়েছে কালোমানিকে। কেউ যদিও থাকে না ওখানে। শেষ আপনার দাদু, কি যেন নাম? সূর্যশেখর? হ্যাঁ হ্যাঁ, সূর্যশেখর রায়চৌধুরী এসেছিলেন। তাও আজ থেকে প্রায় 15 বছর আগে। তখন সদ্য এই কাজে ঢুকেছি আমিও কিন্তু এই গ্রামেরই ছেলে। রাধিকা গহনের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। তারপর উঠে গিয়ে সামনের সিটে বেশ জাঁকিয়ে বসে বলল, বাহ, তাহলে তো আমরা এক গায়েরই মানুষ হলাম। আচ্ছা দাদা, এই গ্রামে দেখার কি কি জায়গা আছে? মানে যাচ্ছি যখন, তখন তো একটু ঘুরে ঠুরে দেখবো জায়গাটা। লোকটা দাঁত বের করে হেসে বলল, দেখার কি আর কিছু আছে? দেখবার মতন একখান জায়গায় ছিল, সেটাও তো ফিরিঙ্গিরা এসে লুটে পুটে নিল। কি লুটে পুটে নিল? ও, কিছুই জানেন না দেখছি। এই হলো আজকালকার যুগের ছেলে মেয়েদের দোষ। ওরা সব মনে রাখবে, কিন্তু বাপ ঠাকুরদার ভিটে সম্বন্ধে একটা কথা জিজ্ঞেস করে দেখো, তারা তখন কিছুই জানে না। লোকটার কথা বলার ঢং দেখে প্রচণ্ড হাসি পেলেও রাধিকা নিজেকে সামলে নিয়ে বলল, তুমি বলো না কি হয়েছিল। আমাদের গ্রামে আর কিছু থাক বা না থাক, একটা বিরাট বড় বিষ্ণু মন্দির আছে। সেটার প্রায় ভগ্ন দশা। কোনো এক কালে পুজো আচ্চা খুবই হতো, খুব দামি একটা মূর্তিও ছিল। তবে ফিরিঙ্গি সাহেবদের অত্যাচারে সব একেবারে নষ্ট হয়ে গেছে।
এখন তো এমনিই পড়ে আছে। আপনারাই তো ওই মন্দিরের দায়িত্বে ছিলেন শুনেছি, আর তো সংস্করণ করালেন না। এবারে সব হবে। গলা নিচু করে বলল রাধিকা। কিছু বললেন দিদি? ও কিছু না, আর কিছু নেই দেখার মতো। আর কি থাকবে, একটা মরা নদী আছে, সেখানে বর্ষা ছাড়া জল জমে না। আর রাধিকা তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, মরা নদী? কোথায় আছে মরা নদী? পাহাড়ের পেছনে। কেন, শহরে বুঝি মরা নদী নেই? এটাও যে এমন দ্রষ্টব্য তা তো জানা ছিল না। গহন রাধিকাকে টেনে বলল, কি হলো বলতো? মরা নদী শুনে এত নাচানাচি করছিস কেন? আরে প্রথম ধাঁধাটার কথা ভুলে গেলি? সেই যেখানে কালো মানিকের পথ গেছে কালোয় মিশে, সেই যেখানে তারার আলো হারায় আবার তারার ভিড়ে, সেই যেখানে শুকনো নদী আষাঢ় মাসের দিন গোনে, সেই পথেই খানিক হেঁটে হারিয়ে যাও পাতাল লোকে। এই শুকনো নদীটাই তো আমাদের খুঁজে বের করতে হতো, সেখান থেকেই যে রাস্তা শুরু। সেখান থেকেই তো কোথায় হারিয়ে যাব কেউ আর খুঁজে পাবে না, তাই না রে? গহনের পিঠে একটা চাঁটি মারল রাধিকা, তারপর বলল, গিয়ে একটা থাকার বন্দোবস্ত করতে হবে বুঝলি, তারপরে একবার ওই শুকনো নদী পাতাল লোক সব দেখে আসতে হবে। কেন, ওই ভদ্রলোক যে বললেন তোদের বাড়ি আছে, সেখানে থাকলেই তো হয়। মাথা খারাপ নাকি তোর? চাবি বাবার কাছে, একবার বাড়ির দরজায় টোকা পড়লেই নির্ঘাত খবর হেড অফিস পর্যন্ত পৌঁছে যাবে। ওই সব চান্স আমি নেব না বাবা। তাহলে কোথায় থাকবি? দাঁড়া। রাধিকার সামনে ফিরে বলল, ও দাদা, আমাদের একটা থাকার জায়গার বন্দোবস্ত করে দিতে পারবে? থাকার জায়গা? এই গ্রামে আর কোথায় থাকবে বলো দেখি? আমাদের বাড়ির যা অবস্থা, সেখানে তো আর থাকতে পারবো না। না ওমা, তা কেন পারবে না? সেরেস্তায় যে নায়েবের ঘর ছিল সেটা তো দিব্যি রয়েছে। বুড়ো নায়েব তো বছর 5 হলো মারা গেছে, ওর ছেলের থেকে চাবি নিয়ে নিলেই হবে। রাধিকা গহনের মুখের দিকে তাকালো। গহনের যে মাথায় সবকিছু তালগোল পাকিয়ে গুবলেট হয়ে গেছে তার বুঝতে বাকি নেই রাধিকার। ইশারায় গহনকে আশ্বস্ত করল রাধিকা। কথা বলতে বলতে কখন যে 3.5 ঘন্টা পার হয়ে গেছে তা বুঝতেই পারেনি রাধিকা। বর্ডারের কাছে সে স্টপেজ, বাসটা এসে দাঁড়ালো। কন্ডাক্টর বলল, এসে গেছি দিদি গো, এখান থেকে হাঁটতে হবে। রাধিকা বলল, আমরা একটু জঙ্গলটা দেখে তারপরে যাব। তুমি বরং গ্রামে গিয়ে আমাদের থাকার ব্যবস্থাটা করে দাও দাদা। এই জঙ্গল ঘুরে দেখবে? এখানে কি? আমরা তো শহরে এত সবুজ পাই না, তাই আর কি। তুমি যাও দাদা। লোকটাকে কোনো মতে বুঝিয়ে বাস থেকে নেমে পড়ল রাধিকা আর গহন। সেই ঘুরপথেই যেতে হবে? মুখ কাঁচুমাচু করে জিজ্ঞেস করল গহন। রাধিকা বলল, তোর হাতের ব্যথাটা বুঝি বেড়েছে? দোষ সেটা না। তাহলে চুপচাপ চল। রাস্তা চিনিস? গুগল ম্যাপে দেখে মোটামুটি একটা ধারণা হয়েছে। এই বলেই আর কোনো কথা না শুনে গটগট করে এগিয়ে যায় রাধিকা। গহনের কোনো উপায় থাকে না ওর পিছু নেওয়া ছাড়া। এভাবে কতক্ষণ যে হেঁটে চলেছে তা গহন জানে না। ক্লান্ত হয়ে রাধিকাকে বলল, রাধিকা, আর পারছি না রে। রাধিকা বলল, সামনের দিকে তাকিয়ে দেখ একবার। গহন সামনের দিকে তাকিয়েও কিছুই বুঝতে পারল না। কি দেখাতে চাইছিস? চিঠির প্রথম ছড়াটা মনে করার চেষ্টা কর গহন। আরে কি যেন ছিল প্রথম ছড়াটা? কি সব সীমানা সামথিং এরকম একটা কিছু ছিল। শেষ সীমানায় দাঁড়িয়ে তুমি, বন্ধ সামনের পথ, সেখান থেকেই ছুটবে তোমার দিগ্বিজয়ের রথ। হাঁটবে তুমি ঠিক একাকী, সিধে কিংবা ডাইনে বাঁয়ে, হাঁটতে হাঁটতে পৌঁছে যাবে, দেখবে কোথায় সূর্য হারায়। এটাই তো কালো মানিকের শেষ সীমানা। ওই দেখ, দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পিছনেই গ্রামের সূচনা। তার মানে এই ছড়া অনুসারে এখানে কাছে পিঠে কোথাও একটা শুকনো নদী আছে, কি তাই তো? রাধিকা হঠাৎ বলে উঠল, গহন, পা চালিয়ে হাঁটতে থাক, কোনো শব্দ হলেও দাঁড়াবি না, আমার হাতটা ধরে থাক। গহন অনেকবার জানার চেষ্টা করল হঠাৎ করে কি এমন হলো রাধিকার, কিন্তু রাধিকা কোনো উত্তর না দিয়ে ওর হাতটা ধরে হাঁটতে থাকলো।
দূরে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে, মশাল জ্বলছে গ্রামে। অন্ধকার প্রায় নেমে এসেছে, সূর্যও ডুবন্ত প্রায়। গহন স্পষ্ট টের পেল কেউ ওদের দিকে তাক করে পাত্র ছুটল। রাধিকা ঠিক সময় ওকে পাশে সরিয়ে না নিলে ওর চোট লেগে যেত। রাধা! গহনকে চুপ করিয়ে দেয় রাধিকা। লোকজনের এলাকায় ঢোকার মুখেই বাসের লোকটাকে দেখতে পেল দুজনে। লোকটা এগিয়ে এসে বলল, আমি আরেকটু হলে আপনাদের খুঁজতে যাচ্ছিলাম। কত দেরি করে এলেন বলুন তো? আপনাদের ঘরদোর তো সব তৈরি আছে। রাধিকা পার্স থেকে 500 টাকার 4টে নোট বের করে ধরিয়ে দিল লোকটার হাতে। থ্যাংক ইউ সো মাচ দাদা। করকরে নোট পেয়ে লোকটা দাঁত বের করে হেসে ফেলে। এসবের কোনো দরকারই ছিল না। আমি আপনাদের রাতে খাবার পাঠিয়ে দেব, আমার বউ রান্না করে দেবে। ঘরে যেতে যেতে গহন বলল, যাক, রাতে হরি মটর খেয়ে থাকতে হবে না অন্তত। রাধিকা মাথা এলিয়ে হাসার চেষ্টা করল। বাড়িটা বেশ ভালোই বড়, কিন্তু অন্দরমহলে প্রবেশ করার উপায় নেই, বাইরের সেরেস্তা ঘরেই থাকতে হবে। তবে থাকার ব্যবস্থা বেশ ভালো, রাজবাড়ির নায়েবের ঘর বলে কথা, ভালো তো হবেই। লোকটা পরে খাবার নিয়ে আসবে বলে চলে গেল। গহন ঘরটার দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, তুই কি জানিস, আসার আগে আঙ্কেল বলে দিয়েছিল আমরা যেন দুটো আলাদা রুম নিয়ে থাকি। রাধিকাও হাসল, কিন্তু পর মুহূর্তেই সিরিয়াস মুখ করে বলল, গত রাত্রে ট্রেনের ওই লোকটা আমাদের পিছনে হাত ধুয়ে পড়ে আছে রে। লোকটার একটা ব্যবস্থা করতে হবে। কি যে খবরটা জানলো, কিভাবেই বা জানলো ভগবান জানে। গহন হাত ঘষতে ঘষতে বলল, শোন, আমি না ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, বুঝলি? খাবার আসলে দরজা খুলে দিস। রাধিকার কথা শুনে মাথা নাড়ল গহন। ওরা দুজনেই যে একটা বড়সড় বিপদে পড়তে পারে সেটা আর গহনের বুঝতে বাকি নেই। কিছুক্ষণ পরেই খাবার এসে গেল। রাধিকা বলল, আর চুপচাপ খেয়ে একদম শুয়ে পড়বি, তোর ধকল গেছে খুব। গহন জিজ্ঞেস করল, তুই ঘুমাবি না? ইয়ে মানে? রাধিকা অস্বস্তি বোধ করছে বুঝতে পেরে গহন বলল, আমিও জেগে থাকবো। রাধিকা সঙ্গে সঙ্গে একটা ধমক দিয়ে বলল, আমি শুতে বলেছি মানে তুই শুবি, ব্যাস। রাতে ঘরে ভাঙচুর হওয়ার সম্ভাবনা আছে, তাই আমাকে জেগে থাকতেই হবে। তা গুন্ডা আসলে তুই কি করবি শুনি? রাধিকা মশালটার দিকে ইশারা করে বলল, আগুন ধরিয়ে দেব। গহন মাথায় হাত দিয়ে বলল, হ্যাঁ, তোর জন্য শেষ পর্যন্ত শ্রীগড়ে যেতে হবে নাকি রে? তোকে কোথাও যেতে হবে না বাবা, তুই বাড়ির লক্ষ্মী বাবুসোনা হয়ে বসে থাক। রাধিকা চটে যাচ্ছে বুঝতে পেরে আর কথা বাড়ায় না কখন। গুটসুটি মেরে শুয়ে পড়ে গায়ে চাদর টেনে। রাধিকা ডায়েরিটা আঁকড়ে বসে থাকে। কালকের মধ্যেই যে করেই হোক সেই মূর্তির সন্ধান ওকে পেতেই হবে। তারপর সেটা তুলে দিতে হবে দেশের সরকারের হাতে। ও জানে এখানে মূর্তি স্থাপন করলে আবার সেই মূর্তি চুরির চেষ্টা হবে, তাই যেখানে বিষ্ণুদেব নিরাপদে থাকবেন সেখানেই মূর্তিটাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কাজটা এতটা কঠিন হতো না যদি না ওদের কেউ রাস্তা থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা না করত, কিন্তু এমতাবস্থায় খুব সাবধানে কাজ করতে হবে। সব মিলিয়ে 4টে ছড়া লেখা আছে চিঠিতে। এই 4টে ছড়ার গূঢ় অর্থটা উদ্ঘাটন করে ফেলতে পারলেই মূর্তির সন্ধান মিলে যাবে। রাধিকা গহনের ঘুমন্ত মুখটার দিকে একবার তাকালো, তারপর মনে মনে ভাবল, আমি কি গহনকে এসবের মাঝে জড়িয়ে খুব ভুল করে ফেললাম? যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়? না না, ওর কিছু হয়ে গেলে আমি বাড়িতে মুখ দেখাতে পারবো না। কে আমাদের পিছু নিল? আর কার কাছে খোঁজ ছিল এই মূর্তির? সে নিশ্চয়ই একবার হলেও দাদু ভাইকে তার বাবার লেখা চিঠিটা পড়েছে। কি যে করব কিচ্ছু মাথায় আসছে না। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ ফোনটা হাতে তুলে নিল রাধিকা। ঘড়িতে এখন রাত 10টা। ইতস্তত করতে করতেও ফোনটা করেই ফেলল রাধিকা। হ্যালো তিস্তা। পরের দিন ভোরের আলো ফুটতেই গহনকে ডেকে তুলল রাধিকা।
গহন চোখ কচলাতে কচলাতে উঠে বসলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমাদের এখনই বেরোতে হবে গহন। গ্রামের কেউ দেখে ফেলার আগেই আমাদের ওই কালো মানিক পাহাড়ে পৌঁছতে হবে। এত ভোরবেলায় বেরিয়ে পড়বি? হ্যাঁ, বেরোতেই হবে। আজকের মধ্যে যে করে হোক কাজটা হাসিল করতে হবে। কথা বলে সময় নষ্ট করিস না, উঠে পড় জলদি। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল দুজন। ভোরের আলো সবে ফুটছে, আকাশ তখনও পরিষ্কার হয়নি। এবড়ো খেবড়ো গ্রামের পথ, দেখেই বোঝা যাচ্ছে বহু বছর কোনো সংস্করণ হয়নি। পাহাড়ের ঠিক গা ঘেঁষেই গড়ে উঠেছিল সেই বিশাল বৈকুণ্ঠদেবের মন্দির। কত যুগ আগে এর নির্মাণ হয়েছিল তা কে জানে। কত ইতিহাস নিজের এক একটা ভগ্নপ্রায় থামে বন্দি করে রেখেছে মন্দিরটা। এই মন্দিরের পেছন দিক দিয়েই গতকাল ওরা গ্রামে প্রবেশ করেছিল। গহন চারপাশে চোখ বুলিয়ে বলল, জায়গাটা বড্ড নিস্তব্ধ, তাই না রে? এখানেই কোনো এক কালে শয়ে শয়ে ভক্ত আসত বিষ্ণুদেবের দর্শন পাবে বলে। রাধিকা আলতো স্বরে বলে উঠল। নদীটা কোন দিকে বলতো? গহন ইতিউতি চাইল। রাধিকা দূরে ইশারা করল। মন্দিরের ঠিক পাশেই বেশ কিছুটা ঝোপঝাড়, আর তার পাশেই দিগন্ত বিস্তৃত মাটি। কুচো কুচো ঘাস গজিয়েছে তার উপরে। রাধিকা বলল, গহন, তুই এখানেই থাক। ওখানে কেমন কি কিছুই তো জানি না। তোর হাতে ব্যথাও আছে, আমি একা পারবো। মাঝে মাঝে তোর কি হয় বলতো? এত ফালতু বকিস কেন? আমি এত বড় একটা অ্যাডভেঞ্চারের সুযোগ এইভাবে ছেড়ে দেবো বলে তোর মনে হয়? কিন্তু রাধিকাকে মাঝপথে থামিয়ে দেয় গহন। আমার মনে হয় আমরা দুজনে এখানে দাঁড়িয়ে বেকার সময় নষ্ট করছি। আমাদের ওদিকে যাওয়া উচিত। রাধিকার বলার মতো কিছু খুঁজে পেল না, শুধু বলল, তোর ফোনের লোকেশনটা অন করা আছে তো? মানে? কিছু না, তুই চল। রাধিকা আর গহন পাশাপাশি হাঁটতে থাকে। এখন খটখটে মাটি হলে কি হবে, বর্ষায় বেশ ভালোই জল জমে, তাই নরম মাটিতে পা আটকে আটকে যাচ্ছিল। রাধিকা বিড়বিড় করে চিঠিতে লেখা দ্বিতীয় কবিতাটা আওড়ে চলেছে। গহন জিজ্ঞেস করল, তুই কি পাতালে যাওয়ার রাস্তা খুঁজে চলেছিস? খানিকটা সেরকমই ধরে নে। হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে গেল রাধিকা। তারপর বলল, আচ্ছা, আমরা তো শুধু প্রথম দুটো ছড়া পড়েই এগিয়ে চলেছি। পরের ছড়াটা কি ছিল রে? গহন দুই দিকে মাথা নেড়ে বলল, রে, সেটা তো পড়ে দেখিনি। স্টুপিডের মতো কাজ করে চলেছি আমরা, দাঁড়া। এই বলেই চিঠিটা খুলে 3 নম্বর ছড়াটা পড়তে শুরু করলো রাধিকা। ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, দুই রূপে তিনি বিষ্ণু। যেখানে হয় যোগের সন্ধি, জানবে সেথায় আছে বন্দি। স্পর্শ চিনে উঠবে জেগে, সম্ভব আমি যুগে যুগে। এটা সূত্র নাকি মন্ত্র? অবাক হয়ে জিজ্ঞেস করে গহন। দাদু কি বলেছিল মনে নেই? ছড়া, মন্ত্র বা সূত্র, যে যেটা ধরে এগোবে সে সেই লক্ষ্যে পৌঁছবে। তুই কি বুঝলি? যেখানে হয় যুগের সন্ধি, এই কথাটার মানেটা ঠিক স্পষ্ট হচ্ছে না, জানিস তো। প্রথমটা তো না হয় বুঝলাম, রামচন্দ্র আর বাসুদেব শ্রীকৃষ্ণ বিষ্ণুর 2 অবতার, সেটাই বলা হয়েছে। কিন্তু যুগের সন্ধি, এটার অর্থ কি হতে পারে? গহন জানে এসব বিষয়ে প্রচুর মাথা খাটিয়েও ও কিছুই বের করতে পারবে না, তাই সেই চেষ্টাটাও না করে ও রাধিকার মুখের দিকে চেয়ে রইল একটা উত্তরের আশায়। হঠাৎ রাধিকা ইউরেকা বলে চেঁচিয়ে উঠল। কি হলো? কি বলি? পাতালে যাওয়ার রাস্তা? গহন বোকার মতন বলে উঠল, আরে না রে বাবা, আমরা ভুল রাস্তায় যাচ্ছি। কি বোকা না আমরা! এরকম শুকনো মাটির উপরে হেঁটে হেঁটে নাকি আমরা পাতালে যাওয়ার রাস্তা পাবো? যত রাস্তা সব তো ওই মন্দিরের ভেতরে রয়েছে। যেখানে হয় যুগের সন্ধি, মানে যিনি রামচন্দ্র তিনি শ্রীকৃষ্ণ, অর্থাৎ দুজনেই বিষ্ণুর অবতার। দুজনের মিলনস্থান হলো সেই বিষ্ণু মন্দির। আমাদের মন্দিরের গর্ভগৃহে যেতে হবে গহন, বি কুইক, খুব তাড়াতাড়ি ফিরে যেতে হবে মন্দিরে। ফিরতি পথে হাঁটতে হাঁটতে রাধিকা বলল, আমার মনে হয় এই ভুলটাই দাদুভাই করেছিল। ওনাদের কারো মাথাতেই আসেনি যে মন্দিরের ভেতর দিয়েই সেই মূর্তি পর্যন্ত পৌঁছানোর রাস্তা রয়েছে। গহন জিজ্ঞেস করল, তবে যে
দ্বিতীয় ছড়াটায় লেখা ছিল শুকনো নদী দিয়ে পাতালে প্রবেশ করার কথা। আমার ধারণা মন্দিরের সেই পথ এই নদীর চরে গিয়ে মিশেছে, তাই ওভাবে লেখা ছিল। মন্দিরের সিঁড়িতে পা রাখতেই রাধিকার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। গহনের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, গর্ভগৃহে যাওয়ার পথটা আমাদের খুঁজে বের করতে হবে গহন। কথাটা বলেই ইতিউতি চাইল রাধিকা, তারপর বলল, ব্রহ্মার গর্ভগৃহ সবসময় মধ্যবর্তী স্থানে হয়, যেন চারটি দিকে তার মুখ থিতু থাকে। শিবের গর্ভগৃহ পশ্চিমে অবস্থিত, আর বিষ্ণুদেবের গর্ভগৃহ হয় পূর্বমুখী, অর্থাৎ আমাদের পূর্ব দিকে যেতে হবে। এই বলেই মন্দিরের পূর্ব দিকে হাঁটতে আরম্ভ করল রাধিকা। গহন ওকে নিঃশব্দে অনুসরণ করল। মন্দিরের কোনো দরজাই আর অবশিষ্ট নেই। পর্তুগিজদের আক্রমণে যে মহাবিধ্বংস ঘটেছিল তা পরিষ্কার। ধীর পায়ে গর্ভগৃহে প্রবেশ করল গহন আর রাধিকা। গহন বলল, এই ঘরেই কোথাও সুড়ঙ্গ রয়েছে, তাই না রে? ঘরের মাঝামাঝি একটা পাথরের বেদি। ঠিক বেদি নয়, চারটে খণ্ড খণ্ড পাথরের টুকরো। তার মধ্যস্থলেই সোনায় মোড়ানো বিষ্ণুদেবের মূর্তিটা রাখা ছিল। কতকাল হয়ে গেল সেই শূন্যস্থান পড়ে রয়েছে। রাধিকা সেদিকেই এগিয়ে গেল। অস্ফুটে রাধিকা বলল, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ। সত্যযুগে কি রূপে এই জগতে অবতীর্ণ হয়েছিলেন বিষ্ণুদেব জানা আছে তোর? সত্যযুগে না, জানি না। সত্যযুগে বিষ্ণুদেবের 4টি অবতার রয়েছে: মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ। বাবা! আর কলিতে কল্কি। সেই রূপের এখনো অবতরণ ঘটেনি বলেই বেশিরভাগ মানুষের বিশ্বাস। সেসব তো বুঝলাম, কিন্তু এখনকার পরিস্থিতির সাথে তার কি সম্পর্ক? এই 4টে পাথরের খণ্ডে এক একটা শব্দ লেখা আছে। ভালো করে পর্যবেক্ষণ কর, হিন্দিতে লেখা কিন্তু। গহন ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করে। তাই তো, প্রথম খণ্ডে আছে ত্রেতা, তারপরে আছে কলি, তারপরে আছে সত্য, আর সবশেষে দাপর। রাধিকা বলে, সাজানোর অর্ডারে ভুল আছে, আমাদের ঠিক অর্ডারে সাজাতে হবে। এই বলেই পাথরের খণ্ডগুলো ঠিক করতে ব্যস্ত হয়ে উঠল রাধিকা। বেশ শক্ত পাথর, সহজেই নড়তে চাইছে না। গহন হঠাৎ বলে উঠল, রাধিকা, ছড়াতে লেখা ছিল শুধু স্পর্শই যথেষ্ট। গায়ের জোর ফলিয়ে মনে হয় হবে না, আলতো স্পর্শেই কাজটা হয়ে যাবে মনে হয়। গহনের কথা শুনে হাসি ফুটে উঠল রাধিকার মুখে। ঠিকই বলেছিস তো। আলতো করে পাথরে ঠেলা মারতেই ভেতর থেকে নড়ে উঠল পাথরটা। রাধিকা বিড়বিড় করে বলতে লাগলো, প্রথমে সত্যযুগ, সত্যযুগের শেষে সূচনা হলো ত্রেতা যুগের, অর্থাৎ সত্য লেখা পাথরের ঠিক শেষ কোণে এসে জুড়ে যাচ্ছে ত্রেতা, ত্রেতার শেষ কোণে এসে জুড়ে যাবে দাপর, আর দাপরের শেষে কলি। কলি লেখা পাথরটা দাপরের ঠিক শেষে স্পর্শ করতেই খটাম করে একটা শব্দ হলো। রাধিকা বলল, গহন, একটু সরে দাঁড়া। 4টি খণ্ড সরে গেল দুই প্রান্তে। মাঝে একটা বড় সড় সুড়ঙ্গ দেখা দিল। সেই সুড়ঙ্গে যাওয়ার সিঁড়ি নেমে গেছে। রাধিকা নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। এবার শেষ ছড়াটার অর্থ উদ্ধার করার সময় এসেছে রে। চিঠিটা খুলে পড়তে আরম্ভ করলো রাধিকা। চোখটি বুঝে হাতটি জুড়ে তাকিয়ে থাকো মুখপানে, ভক্তি ভরে ডাকলে তাকে না এসে সে পারে। কালো হয়েও নয় তো কালো, তার ভিতরেই যত আলো। দূর দূরান্তে যুগ যুগান্তে আসবে ঠিকই নতুন রূপে, চিনে নিও সঠিক সময় সঠিক বাঁশির সুরে। রাধিকা হেসে বলে উঠল, এই ছড়াটাই আমাকে ছোটবেলায় দাদু ভাই শোনাতো জানিস। আর এর অর্থ? এর অর্থ আর কি হতে পারে বলতো? শুধু মধুসূদনের বাঁশির সুর অনুসরণ করতে হবে আমাদের। রাধিকার এমন কথার অর্থ মোটেও বুঝতে পারল না গহন। কি বলতে চাইছিস রাধা, একটু বুঝিয়ে বল। শ্রীকৃষ্ণের বাঁশির নাম কি জানিস? রাধিকার প্রশ্নের উত্তর শুনে দুই দিকে মাথা নাড়ল গহন। তুই না কিচ্ছু জানিস না। শ্রীকৃষ্ণের বাঁশিকে মহানন্দা নামে আখ্যায়িত করা হয়। আর এই যে শুকনো নদী, এই যে মহানন্দা নদীর একটি অংশ।
অর্থাৎ এই সুড়ঙ্গ দিয়ে সোজা নেমে আমরা মহানন্দার বুকেই খুঁজে পাবো সেই লুকায়িত বিষ্ণু মূর্তিটি। এই বলেই তরতর করে নামতে শুরু করলো রাধিকা। গহন বলে উঠল, দাঁড়া, আরে আমিও আসছি রে। সিঁড়িটা অনেক গভীর পর্যন্ত নেমেছে। কতক্ষণ ধরে নিচে নামছে তা খেয়াল নেই দুজনের কারোরই। রাধিকা যেন সম্মোহিতের ন্যায় হেঁটে চলেছে। শেষ সিঁড়ির মুখে এসে থেমে গেল রাধিকা। ফোনের ফ্ল্যাশ লাইটের আলোয় দেখল সামনে একটা দেওয়াল। সেই দেওয়ালের গায়ে অনেকটা অংশ ভেঙে একটা বাক্স বসানো রয়েছে। বাক্সটার কাছে এগিয়ে যায় রাধিকা। যেভাবে পাথরের 4টে খণ্ড জোড়া লাগানো ছিল, সেভাবেই এখানেও বাক্সের ডালার মুখে 4টি পিতলের টুকরো। এই বাক্সও নিশ্চয়ই অমন কোনো আশ্চর্য উপায়ে খুলবে। রাধিকার গহন স্বল্প আলোয় দেখল সেই 4টি পিতল খণ্ডে এক একটি চিহ্ন আঁকা রয়েছে। এগুলো কি আঁকা আছে রে? রাধিকা আলতো হাসল, তারপরে বলল, সত্য যুগের চিহ্ন হিসেবে সাপ, ত্রেতা যুগের চিহ্ন হিসেবে তীর ও ধনুক, দাপর যুগের চিহ্ন হিসেবে বাঁশি, আর কলি যুগের চিহ্ন হিসেবে বৈরাগী। এখানেও এলোমেলো করে দেওয়া আছে পিতলের খণ্ডগুলো, এদের জুড়ে দিতে হবে। এই বলেই একের পর এক পিতলের খণ্ড জুড়তে আরম্ভ করল রাধিকা। খটাস করে একটা শব্দ করে খুলে গেল পিতলের বাক্সটা। গহন আর রাধিকা অবাক হয়ে চেয়ে রইল। একটা ছোট্ট সোনার বিষ্ণু মূর্তি শুয়ে রয়েছে বাক্সের ভিতরে। মূর্তিটা সারা দেহে মণিমুক্ত খচিত। এত বছর বন্দী হয়ে থাকা সত্ত্বেও এতটুকু যৌলু সারায়নি মূর্তিটা। রাধিকা হঠাৎ কেঁদে ফেলল। আমি পেরেছি দাদু ভাইকে দেওয়া কথা রাখতে। আমি পেরেছি রে গহন। আচমকাই গহনকে জড়িয়ে ধরল রাধিকা। গহন প্রথমে খানিক হকচকিয়ে গেলেও পর মুহূর্তেই রাধিকাকে কাছে টেনে নেয়। ঠিক তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, ভেরি গুড রাধিকা, ওয়েল ডান। একটা অনেক বড় কাজ করেছো তুমি। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। এবারে লক্ষ্মী মেয়ের মতো মূর্তিটা আমাকে দিয়ে দাও দেখি। রাধিকার গহন পেছন ফিরতেই চমকে ওঠে। দেবজ্যোতি রায়চৌধুরী ওদের দুজনের দিকে বন্দুক তাক করে রেখেছেন। রাধিকা অস্ফুটে বলে ওঠে, কাকাই তুমি? কি রে, অবাক হচ্ছিস? অবশ্য অবাক হওয়াটাই স্বাভাবিক। কাকাই হাতে বন্দুক, কাকাই কি কখনো খারাপ হতে পারে নাকি? অফকোর্স পারে। কাকাই যে চিরকাল খুব খারাপ। এবারে চুপচাপ ওই সোনার মূর্তিটা আমার হাতে চালান না করলে আমি কিন্তু আরো বড় একটা সারপ্রাইজ দিতে বাধ্য হব। গহনের লাশ যদি এই প্রাচীন মন্দিরে পড়ে থাকে তাহলে সেটা কি খুব ভালো হবে? কাকাই, তুমি এতটা স্বার্থপর কি করে হয়ে গেলে? রাধিকা আহত কণ্ঠে বলল। দেবজ্যোতি রায়চৌধুরী হো হো করে হেসে উঠলেন। কাকাই শুধু স্বার্থপর নয় রে, প্রয়োজনে খুনিও হতে পারে। বাড়ির ছোট ছেলে আমি, ব্যবসা তো চিরকাল তোর বাবা দেখে এসেছে। আমি বাড়িতে থাকি না, এই সুযোগ নিয়ে তো তোর বাবা সব টাকা পয়সা বুঝে নিয়েছে। তুমি বিজনেসে ইন্টারেস্টেড ছিলে না, তাই দাদু ভাই বাবাকে বিজনেসটা সামলানোর দায়িত্ব দিয়েছিল। আমার বাবাকে দোষারোপ করার চেষ্টাও করবে না, দৃঢ় কণ্ঠে বলে উঠল রাধিকা। দেবজ্যোতি রায়চৌধুরী বললেন, জানি জানি, বাবা কখনোই আমার ইচ্ছাকে সমর্থন করেনি। আমার ফটোগ্রাফি করার ইচ্ছেটাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছিল। আমি ওনার ইচ্ছের বিরুদ্ধে গেছি, ইয়েস আমি গেছি, তাই উনি আমাকে বাদের খাতায় তুলে দিয়েছেন। কিন্তু সব অধিকার তো আমি ছেড়ে দেব না। হ্যাঁ, সেদিন ঘরের বাইরে থেকে তোর আর গহনের সব কথাই আমি শুনি, ঠিক করি এই গুপ্তধনের অধিকারী একমাত্র আমি হব। প্রথমে ভেবেছিলাম চিঠি চুরি করে কিংবা তোদের পথ আটকে তোদের যাওয়াটা পণ্ড করব,
কিন্তু প্ল্যান তো সাকসেসফুল হলো না। পরে ভাবলাম ওটা করলে বোকা বোকা হতো। এই দেখ না, এই দেখ কেমন তুই মাথা খাটিয়ে বুদ্ধি করে সব জট ছাড়ালি, মূর্তিটা খুঁজে বের করলি। আমাকে তো শুধু তোকে অনুসরণ করা ছাড়া আর কিছুই করতে হলো না রে। দেখ কত সহজেই গুপ্তধন এবার আমার হয়ে যাচ্ছে। দেবজ্যোতি রায়চৌধুরীর কথা শুনে হেসে উঠল রাধিকা। গহনের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, তবুও হাতে হাত ঘষে প্রস্তুতি নিচ্ছে ওই দেবজ্যোতিকে একটা ঘুষি মারার। কিন্তু এমন সময় রাধিকাকে হাসতে দেখেও থমকে গেল। গহন ভাবছে মেয়েটা কি শখ পেয়ে পাগল হয়ে গেল নাকি। রাধিকা বলল, সে তুমি আমাকে বোকা ভাবতেই পারো কাকাই, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি সূর্যশেখর রায়চৌধুরীর উত্তরসূরি। আমার উপরে এমনি এমনি এত বড় একটা দায়িত্ব দেননি দাদু ভাই। উনি বুঝেছিলেন যে ওনার নাতনি কেবলমাত্র মূর্তিটাকে খুঁজেই বের করবে না, সেই সাথে সাথে মূর্তিটাকে রক্ষাও করবে। তোমার এত ক্ষমতা নেই যে আমাকে মেরে তুমি এই মূর্তি নিয়ে পালিয়ে যাবে, জানো তো? পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এক সাধুকে হত্যা করে এই স্থান কলুষিত করেছিল অ্যান্টমি সাহেব। চেষ্টা করেছিল বিষ্ণু মূর্তি চুরি করার, আমাদের দেশের সম্পদকে নিজের দেশে নিয়ে যেতে চেয়েছিল। পেরেছিল কি? পারেনি। বিষ্ণুদেব যদি না চান, ওনাকে তার জায়গা থেকে টলানোর ক্ষমতা কারো নেই। চাপ! তোর বড় বড় ডায়লগ শোনার জন্য আমি এখানে আসিনি। মূর্তিটা দিবি কি না? দেবজ্যোতি রায়চৌধুরী বন্দুকের ট্রিগারে চাপ দিতেই যাচ্ছিলেন, ঠিক তখনই একটা গুলির শব্দে সকলের কানে ধাঁধা লেগে যায়। রাধিকা! গহন রাধিকার নাম ধরে চিৎকার করে ওঠে। খানিকক্ষণ পরে যখন ও চোখ মেলে তাকালো, তখন দেখল দেবজ্যোতি রায়চৌধুরী একদিকে ছিটকে পড়ে আছেন। কিছুটা দূরে দুজন সাদা পোশাক পরিহিত লোক। পুলিশ? অস্ফুটে বলে উঠল গহন। পুলিশ অফিসারটি রাধিকার দিকে এগিয়ে এসে বলেন, ভাগ্যিস গত রাত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, তাই আজ আমাদের দেশের এত বড় একটা সম্পদ পাচার হওয়ার হাত থেকে বাঁচল রাধিকা। রাধিকা মৃদু হাসল। এসব কি হচ্ছে রাধিকা? তুই কাকে ফোন করেছিলি? গহন এগিয়ে এসে জিজ্ঞেস করল। রাধিকা বলল, আমাদের উপরে দুইবার অ্যাটাক করা হয়েছিল গহন, তারপরেও আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারতাম বল? গত রাত্রে তুই ঘুমিয়ে পড়ার পর আমি আমার এক বন্ধুকে ফোন করি। তিস্তাকে চিনিস তো? তোর সেই পুলিশ বন্ধু? হ্যাঁ, ওর সাহায্যেই আমি লোকাল পুলিশ স্টেশন অর্থাৎ শিলিগুড়ি ব্রাঞ্চে ফোন করে সবটা জানাই, আমাদের লোকেশন শেয়ার করি। ওনারা আমাদের সাহায্য করবেন কথা দেন। কাল রাত থেকেই ওনারা আমাদের ট্র্যাক করে চলেছেন। আচ্ছা, তাই তুই তখন আমাকে জিজ্ঞেস করেছিলি আমার ফোনের লোকেশন অন করা আছে কিনা? একদমই তাই। এই বলে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে হাসল রাধিকা। বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি ঠিক সময় এসে না পড়লে আজ কি যে হতো। না না, এ বাবা, ধন্যবাদ তো আমাদের আপনাদের দেওয়া উচিত। আপনারা এত বড় একটা কাজ করেছেন, একজন অপরাধীকে ধরিয়ে দিয়েছেন, আবার এত মূল্যবান একটা সম্পদ রক্ষা করেছেন। থ্যাঙ্কস টু ইউ। রাধিকা আর গহন একে অপরের দিকে তাকিয়ে হাসল। অফিসার দেবজ্যোতি রায়চৌধুরীকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। গহন বলল, বাড়িতে সবাই যখন শুনবে আমরা এমন একটা বীরত্বের কাজ করে এসেছি, তখন আমাদের মাথায় তুলে নাচবে, দেখবি। রাধিকার মুখটা শুকিয়ে গেল। বলল, বাড়িতে মিথ্যে বলে এসেছি। একবার শুধু জানাজানি হতে দে বাড়িতে। কপালে না দুঃখ নাচছে, কি যে বলবে আর কি না বলবে। এই বয়সে মার জুটলেও আমি তো প্রতিবাদ করতে পারবো না। একটু বকা হজম করে নিস। তবে কাকাই যে গুপ্তধনের কথাটা শুনে এত স্বার্থপর হয়ে উঠবে আমি কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। লোভ মানুষকে বড় তাড়াতাড়ি গ্রাস করে, এটা জানিস তো রাধিকা? জানি,
সেই সাথে এটাও জানি যে যখনই কেউ লোভ কিংবা হিংসার বশবর্তী হয়ে কারো ক্ষতি করতে চাইবে, ঠিক তখনই একটা বিশেষ শক্তির আবির্ভাব ঘটবে। যখনই কেউ বিধ্বংস ডেকে আনতে চাইবে, তখনই সে তার শুভ শক্তি দ্বারা অশুভ শক্তিকে প্রতিহত করবে। সব খারাপকে মিটিয়ে দিয়ে সে ভালোকে প্রতিষ্ঠা করবে। মানব ধর্ম সংস্থাপনের হেতু সে যুগে যুগে জন্ম নেবে। সাধে কি বলা হয়, সম্ভবামি যুগে যুগে। কেমন লাগলো শ্রোতা বন্ধুরা আমাদের আজকের অভিযান কাহিনী? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের গল্পে রাধিকার চরিত্রে মধুরা, গহনের চরিত্রে মৈনাক, রাধিকার দাদুর চরিত্রে ইন্দ্রনীল, রাধিকার বাবা মায়ের চরিত্রে দীপ্তিমান এবং রূপাঞ্জনা, রাধিকার কাকার চরিত্রে তথা খলনায়কের ভূমিকায় পার্থ, মণিমাধব তথা রাধিকার প্রপিতামহের চরিত্রে প্রীতম, স্বপ্নের অজানা বালক এবং কোচ অ্যাটেন্ডেন্টের চরিত্রে আমি রমাকান্ত, কন্ডাক্টরের চরিত্রে সৌভিক এবং পুলিশ অফিসারের চরিত্রে দীপম যথাক্রমে ভয়েস ওভার করেছে। আজকের গল্পে শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে রয়েছে সঞ্চারী। গল্পের আবহ পরিকল্পনা, ব্যাকগ্রাউন্ড স্কোরিং এবং এসএফএক্সে রয়েছি আমি রমাকান্ত এবং প্রচ্ছদ নির্মাণে রয়েছে পিক্সেলের গ্রুপ থেকে সৌভিক এবং আজকের গল্পের বিশেষ সহযোগিতায় রয়েছে ফিনিক্স অডিওভার্স থেকে শুভজিৎ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরছি নতুন গল্পের সাথে এক নতুন অভিযানে। বিদায়, শুভরাত্রি।